গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। আজ সকালে আমরা চললাম, সকাল সকাল উঠে চললাম আমরা পশুপতিনাথ দর্শন। কাঠমান্ডু আসবো আর পশুপতিনাথ দর্শন করবো না, এটা তো হতেই পারে না। তো আমাদের ফার্স্ট যে প্ল্যান ছিল সেটা ছিল প্রথম দিনে পশুপতিনাথ দর্শন করা। তো সকাল সকাল চলে এলাম। দেখুন ওয়েদারের অবস্থা, পুরো রাতেও বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা কমেছে। তো আমরা এখান থেকে পুজোর জন্য যা হয়, যা দরকার, পুজোর দরকারি জিনিসপত্রগুলো নিচ্ছি। এবার আমরা চললাম মন্দিরের দিকে। তো মন্দিরে আমরা ভেতরের দিকে ভিডিও অ্যালাউ নেই শুনেছি, তো যতটা পারি মন্দিরের বাইরের চত্বরের এরিয়া আমরা ভিডিওতে আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর, খুব সুন্দর মেনটেন করে রেখেছে। রাস্তা বড় চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে। যে একটা অনেক দিনের ইচ্ছে ছিল পশুপতিনাথ দর্শন করার, সেটা আশা করছি আজ পূর্ণ হবে। এই বাঁ দিকটায় আমরা এখন যাচ্ছি। এখানে স্যান্ডেল রাখার জন্য জায়গা আছে, ছুটি স্যান্ডেল জুতো যা আপনি মন্দিরে পরে যেতে পারবেন না, এখানে সেটা রাখা যেতে পারে। তো আমরা ওদিকটাই যাচ্ছি রাখার জন্য, তারপর আমরা মন্দিরের দিকে বেরোবো। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটার এখানটায় কিন্তু চেকিং হয়। এখান থেকে আপনাদের কোনো রকমের প্লাস্টিক জাতীয় জিনিস ক্যারি করতে দেয় না। তো আমাদের যা ধূপকাঠি প্যাকেট যা কিছু থাকে সেটা এখানেই খুলে ফেলতে হয়, এবং প্যাকেট ছাড়া সেটা আপনি নিয়ে যেতে পারেন। তো আমরা এন্ট্রি করে গেলাম, এবার ভেতরে দিকতে যাচ্ছি। এটা মন্দিরের মেন চত্বর, মেন এরিয়া। এইটা সোজা গিয়ে আমরা ডান দিকে ঘুরবো, আর ওখান দিয়ে পশুপতিনাথ মন্দিরের দর্শন হবে। ওটাই হচ্ছে মন্দিরের মেন এরিয়া। ये अर्थक्वेक में बहुत डैमेज हुआ था ना ये। नीचे तो আমাদের দর্শনও হয়ে গেল, এবং দর্শন করে বেরোনোর সময় কিছু পিকচার নিলাম। আর যেহেতু ভেতরে অ্যালাউ ছিল না ভিডিও, বাইরে এসে ভিডিও নিচ্ছি। আর দর্শন করার ঠিক পরের মুহূর্তে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো কোনোভাবে আমরা ওখান থেকে বেরিয়ে এরকম শেডে দাঁড়িয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন কত জোরে বৃষ্টিটা হচ্ছে। আমি কোথাও তো শুনেছিলাম যে এরকম কোনো দর্শন, কোনো মন্দিরে গিয়ে এরকম দর্শন করলে তারপরে যদি এভাবে বৃষ্টি হয় তো সেটা নাকি শুভ। আমি ঠিক জানি না, শুনেছি। তো আপনারা জানাবেন যারা কেউ যদি জেনে থাকেন এটা সত্যি কি না। কিন্তু সত্যি খুব ভালো লাগলো, ঠাকুরের খুব সুন্দর দর্শন হয়েছে। আমি
তিন দিকেরই মুখ আমরা দেখতে পেয়েছি ঠাকুরের। পশুপতিনাথের 4টে মুখ আছে, তো তিন দিক দিয়ে আমরা দেখতে পেরেছি। লাইন দিতে হয়নি, আর লাইনে দাঁড়াতে হলে সেটা সামনের মুখ দেখার জন্য লাইনে দাঁড়ানো ছিল। তো প্রচণ্ড ভিড়, সেই লাইনে দাঁড়ানোর মতন ছিল না। আর এই দর্শন করার পরে আমরা বাইরে বেরিয়ে এলাম। দেখতে পাচ্ছেন কত জোরে বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টির মধ্যে আমরা বেরোলাম যাওয়ার জন্য। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই যে নদীর তীরে পশুপতিনাথ মন্দিরটা রয়েছে। এই নদীটা হচ্ছে বাগমতী নদী, বাগমতী রিভার। এই বাগমতী নদীর ধারে কি সুন্দর বসার জায়গা, তার সামনেও কিছু টেম্পল রয়েছে। পুরো এরিয়াটাও টেম্পল, মন্দির, সুন্দর জায়গা রয়েছে। কিন্তু যেহেতু বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি, তাই জাস্ট এই ভিউটা দেখিয়ে দিলাম। এরপরে আমরা হোটেলের দিকে ফিরছি। দেখুন কিছু রাজপ্রাসাদের টাইপের কিছু দেখতে পাচ্ছি, আমি ঠিক জানি না কি, কিন্তু সামনে একটা জায়গা দেখাবো। সেটা হচ্ছে যেটা নেপালের শেষ রাজারা যেখানে ছিলেন, এখানেই তাদের মৃত্যু হয়েছিল। তো এটাই সে জায়গাটা। এরপরে হোটেলে এসে ব্রেকফাস্ট করে আমি রেস্ট করলাম। তারপরে আমি একটু কাঠমান্ডু ভ্রমণে বেরোলাম। ওয়েদার দেখুন কি চেঞ্জ, সকালে এত বৃষ্টি হয়েছে আর দুপুরে এই রোদ। রাস্তা দেখে কেউ বলতেই পারবে না যে সকালে এত বৃষ্টি হয়েছে। এবার দুপুরে আমি বেরোলাম একা। সেটা আমি যাচ্ছি কোথাও আপনাদের বলছি। এটা কাঠমান্ডুর ওয়ান অফ দ্য ট্যুরিস্ট প্লেস। কাঠমান্ডু এলে এটা দেখতে মিস করবেন না, খুব সুন্দর। এটা হচ্ছে কাঠমান্ডুর দরবার স্কোয়ার। নেপালের মধ্যে এরকম প্রচুর দরবার স্কোয়ার আছে, মানে ফেমাস দরবার স্কোয়ার যেটা রয়েছে সেটা একটা কাঠমান্ডুতে, একটা রয়েছে ভক্তপুর দরবার স্কোয়ার। আর আমরা যে ললিতপুর হয়ে এলাম, ললিতপুর দরবার স্কোয়ার বলেও আছে, কিন্তু যেহেতু আমাদের কাছে সময় নেই, আমরা ভক্তপুর বা ললিতপুর যেতে পারবো না, তাই আমি প্ল্যান করলাম আমি একটু কাঠমান্ডুর দরবার স্কোয়ারটা ঘুরে আসি। অ্যাটলিস্ট দরবার কাকে বলে বা এই নেপালের দরবার স্কোয়ার বলতে কী বোঝায়, ভিডিওতে তো দেখেছি, সামনে থেকে দেখিয়ে যে কেমন হয় কী হয়, আর আপনাদের সাথেও শেয়ার করব। পুরো ভিডিওটা দেখুন, আমার সাথে থাকুন, এনজয় করুন। আপনারা অনেকে বলতে পারেন যে আমি কেন রিক্সা নিয়ে চললাম, আমি অন্য কোনো গাড়ি নিয়েও যেতে পারতাম, কিন্তু ইয়েস, আমি রিক্সা জেনে বুঝেই বুক করেছি। কারণ আমার এই যে মার্কেট ইয়ার্ড দিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে যাচ্ছি, এগুলোর একটা সুন্দর করে ফিল্মিং করার ইচ্ছে ছিল। যতটা আমি এইভাবে ওপেন রিক্সাতে বসে ভিডিও করতে পারবো, দেখে যেতে পারবো, সব জায়গাগুলো ভালো মতো দেখতে পারবো, সেটা আমি গাড়ি থ্রুতে করতে পারবো না। আর রিক্সা যেহেতু গলি গালা যে কোনো রাস্তা দিয়েই নিয়ে যায়, তো আমি গলি, সমস্ত অলি গলি সব কিছু ভালো মতো ফিল্মিং করে যেতে পারবো, তাই আমি চুজ করেছিলাম রিক্সা। আর এই রিক্সাওয়ালা দাদা খুব ভালো ছিলেন। নেপালিরা সত্যি রেসপেক্টফুল বিহেভ করে। উনি আমাকে সব বলতে বলতে যাচ্ছিলেন, ওয়ান কাইন্ড অফ হি ওয়াজ গাইডিং ফর মি, গাইডের কাজ করছিলেন, সব জানাচ্ছিলেন, আর খুব রিজনেবল টাকাও নিয়েছে। কাঠমান্ডুতে এই ধরনের মন্দির প্রচুর জায়গা আছে, তো সবগুলোই পাগোডা স্টাইলের রেড কালারের ইট দিয়ে করা। এবার আমরা ঢুকছি দরবার স্কোয়ার। আই থিঙ্ক এটা পেছন দিক দিয়ে উনি আমাকে নিয়ে যাচ্ছেন। তো উনি বলছিলেন যে কোন দিক দিয়ে এন্ট্রি করতে হবে, কি করতে হবে, সমস্ত প্রসেস আমাকে বলে দিচ্ছিলেন। তো এবার চললাম আমরা যেখান দিয়ে এন্ট্রি করবো দরবার স্কোয়ারে, ওদিকে। তো চলুন দেখি সামনে কি হয়, কি এন্ট্রি ফিস থাকে, কি থাকে প্রসেস, আমি আপনাদের অবশ্যই জানাবো। ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দরবার স্কোয়ারে, আর এটা হচ্ছে এন্ট্রি। সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে গার্ডরা বসে আছে, ওরা ওখানে এন্ট্রি ফি নিয়ে থাকে। তো আমরা এখানটা দরবার স্কোয়ারে নিয়ে আমাকে নামিয়ে দিলেন, এরপরে আমি এন্ট্রি করে গেলাম। তো এন্ট্রির জন্য সার্ক কান্ট্রি দের জন্য রয়েছে 500 নেপালি NPR, যেটা ওখানে আপনাদের পে করতে হবে। ওনারা একটা ট্যাগ দেন, যেটা আপনার ট্যুরিস্ট কাইন্ড অফ একটা গলার মধ্যে একটা ট্যাগ দেন। তো সেটা নিয়ে ওই 500 নিয়ে আপনি
এই জায়গায় এন্ট্রি করতে পারবেন। এটা হচ্ছে এন্ট্রি ফি। আর ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামে এন্ট্রিতে জন্য ওই আর কোনো টাকা টিকিট কাটতে হয় না, ওই 500-এই আপনি মিউজিয়ামটাও ঘুরতে পারেন। কিন্তু ফর নেপালিজ এখানে এন্ট্রির জন্য কোনো ফি নেই, ফ্রি এন্ট্রি। কিন্তু আপনি যদি ওদের যে মিউজিয়ামটার ভেতরে এন্ট্রি করেন তাহলে তার জন্য নেপালিজদের 100 NPR ওখানে পে করতে হয়, একটা টিকিট নিতে হয় মিউজিয়াম এন্ট্রির জন্য। তো এই চলুন আমি দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে এন্ট্রি করেই একটা কাল ভৈরবের খুব সুন্দর একটা বড় একটা আইডিয়াল ছিল, তো ওটাকে প্রণাম করে দেখে আবার বেরোলাম। তো দেখুন কত সুন্দর পাগোড়া স্টাইলের এখানে মন্দির রয়েছে, প্রচুর মন্দির। এটা পুরো দরবার স্কোয়ার, রাজাদের এরিয়া ছিল কাঠমান্ডুর, যে রাজবংশ ছিল ওনাদের, এটা পুরনো মহল, পুরনো এরিয়া। তো পুরোটাই দেখুন পাগোডা স্টাইলে। আর প্রচুর পরিমাণে এখানে পায়রা, আর লোকে পায়রাদের খাবারও দিচ্ছে, সব ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর একটা ভাইব। এখনও এখানে কিছু নির্মাণের কাজ চলছে, যেহেতু সেই ভূমিকম্প যখন হয়েছিল সেই ভূমিকম্পে অনেক ড্যামেজ হয়েছে এবং সেইগুলোকে এখনও রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন সামনে কনস্ট্রাকশন হচ্ছে। এত সুন্দর জায়গা পেয়ে আমিও একটা ছোট্ট ভিডিও করে নিলাম। এই সুন্দর জায়গা তো মিস করা যায় না, এরকম এরিয়াগুলোতে ভিডিও না করে থাকা যায় না। এবার আমি ওখান থেকে টিকিট নিয়ে এন্ট্রি করে গেলাম মিউজিয়ামের ভেতরে। তো মিউজিয়ামটার সামনে রয়েছে, এইগুলো হচ্ছে মেন দরবার স্কোয়ারের যে রাজাদের, যেটা সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেন রাজাদের এরিয়া, যেখানে নেপালের রাজা থাকতে পারতেন, কোন বংশ থাকতেন আপনাদের জানাবো আগে। আর এইগুলো পুরোটাই হচ্ছে ওদের জায়গা। সামনে একজন সৈনিক দেখতে পাবেন আপনি, এটা হচ্ছে নেপালের রাজাদের সময় এই ধরনের ইউনিফর্ম ছিল সৈন্যর। তো এখন তো আর নেপালে রাজার শাসনে নেই, কিন্তু সামহাও এই জায়গাটাকে একটা ফিল দেওয়ার জন্য এখনও নেপালি সৈন্য সেই সময়কার রাজাদের টাইমে যেরকম ধরনের ইউনিফর্ম ছিল ওটা পরিয়ে এখানে রাখা হয়েছে অ্যাজ আ গার্ড, অ্যাজ আ লুক বলতে পারেন, হ্যাঁ, অ্যাজ আ ফর ট্রেডিশনাল জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো ভেতরে এখানটায় ভিডিও অ্যালাউ ছিল না, আমি জানতাম না, আমি জাস্ট ভিডিও করে ফেলেছি। তো পরে ওনার যেখানে এখানে গার্ড ছিলেন উনি আমাকে জানালেন যে ভিডিও অ্যালাউ নেই, ফটো নিতে পারেন। তো না জেনে করে ফেলেছি, তার জন্য আমি খুবই সরি। তো ভিডিও করার জন্য একটা লাভ হয়েছে, যেহেতু আপনাদের দেখাতে পাচ্ছি আমি। দেখুন যত ফটো দেখতে পাচ্ছেন এনারা সব নেপালের সব রাজ ফ্যামিলির একজন, মানে যত বংশর পরে রাজা হয়েছেন ওনাদের ছবি, সব রয়্যাল ফ্যামিলির ছবি। এবার ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম। আর এখানে কিছু মন্দিরের আর্টিফ্যাক্ট, কিছু ঠাকুর সেই সময়কার, প্যালাঙ্কুইন, রাজা রানীরা যে প্যালাঙ্কুইনগুলো ব্যবহার করতেন, সেগুলো পালকি যেটাকে বলা হয়, সেগুলো এখানে রাখা রয়েছে। সেগুলো একটা ভিডিও করলাম, যেটা কাঁচের ভেতরে রয়েছে। ভিডিওটা ভালো মতো করা যাচ্ছিল না, তবুও চেষ্টা করলাম ক্যামেরা একটু বন্দি করতে। এরপরে দেখতে পাচ্ছেন পুরো রাজদরবারের লুক, সেই লাল ইটের, রেড কালারের, আর এত সুন্দর উডেনের ওয়ার্ক করা, খুব সুন্দর। তো আমি ওখানে একজনকে পেয়েছিলাম, একজন উনি ট্যুরিস্ট ছিলেন, বাট হি ইজ বিলং ফ্রম দ্য নেপাল। তো উনি আমাকে জানালেন যে এখানকার যে রাজবংশ, ওই ফ্যামিলির যে মেয়ে রাজকন্যা, ওনার ডিজাইন, উনি নিজে নাকি ডিজাইনিং করেছিলেন, ওনার ডিজাইনে এটা তৈরি করা, পুরো আর্ট ওয়ার্ক যেগুলো রয়েছে উডেনের উপরে কার্য করা, এগুলো সমস্ত নাকি ওখানকার যে রাজকুমারী ছিলেন, নামটা আমি ঠিক মনে করতে পারছি না, তো ওনার নিজের হাতে তৈরি করা নাকি এই ডিজাইনটা। আর এই ঢুকলাম আমরা যেখানে ওনারা থাকতেন। বাট আমি একটা জিনিসে খুবই শকড হলাম, এত ছোট্ট, মানে এত সুন্দর বিল্ডিং, অনেক উঁচু বিল্ডিং আছে, 9th ফ্লোর অবধি আছে, কিন্তু এইটুকু সিঁড়ি,
মানে রাজ পরিবারের ফ্যামিলি কীভাবে এরকম সিঁড়ি দিয়ে উঠতেন, এটা সত্যি একটা বড় প্রশ্ন আমার কাছে। তো এখানে দেখুন গলার মধ্যে পড়ে আছে ওনারা। তো এই ধরনের একটা ট্যাগ সার্ক কান্ট্রির যারা রয়েছে তাদের দেয়। তো ইন্ডিয়া যেহেতু সার্ক কান্ট্রিতে পড়ে, তো ইন্ডিয়ানসদেরও সে 500-এর টিকিট কাটতে হয়, এই ধরনের একটা ব্যাচ দেওয়া হয়। এবং কীভাবে ছোট ছোট জানলা করা আছে। আর এভাবে আমরা আরও ওপরে উঠবো এবার। এই করে করে প্রচুর, মানে ঘরগুলো তো বন্ধ করা আছে, ঢুকতে দিচ্ছে না, শুধু এই দিক দিয়ে ঘুরে গিয়ে একটু ছবি তোলা আর কি, জাস্ট ওখানে ভেতরে কিছুই নেই ওপরে। তো কিন্তু সেই সময় কত কিছু সুন্দর করে, হয়তো ওনারা যখন থাকতেন তখন হয়তো অনেক কিছু ছিল, কিন্তু এখন আর কিছু নেই, জাস্ট ট্যুরিস্টদের জন্য করা। আর এই দেখুন কী সুন্দর, যখন এই জানলায় বসলাম নিজেকে একটা মনে হলো রাজকুমারী ফিল। তখন হয়তো এখান থেকেই রানীরা নিচের পরিবেশ দেখতে পারতেন, যে নিচে কী হচ্ছে, কোনো রকম ইভেন্ট হলে হয়তো এখান থেকেই বসে দেখতেন। এরপরে আমি অন্য ফ্লোরে চলে এলাম, এটা হচ্ছে তারও উপরের ফ্লোর। এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ আছে। এই দরবার স্কোয়ারটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটা সাইট হিসেবে এটাকে গণ্য করা হয়, যেহেতু এত পুরনো। হ্যাঁ, যে বংশের কথা বলছিলাম, এটা তৈরি করেছিলেন মল্ল বংশ। এটা উপর থেকে রাজারা যখন পুরো সিটিকে নাকি এখান থেকে দেখতেন। আর কিছু ছবিও আমি নিয়ে নিলাম। এরপরে ছবির পালা শেষ হলো, আর তারপরে আমি এখান থেকে বেরিয়ে যে এরিয়াটা ছবি তুলেছিলাম, একটা ওপেন এরিয়াও রয়েছে, অনেক বড়ই বলতে গেলে দরবার স্কোয়ারের প্যালেসটা। তো সুন্দর আর্কিটেকচার করা আছে, উডেনের ওপরে কার্ভিং করা আছে। এগুলো দেখতে দেখতে আমি এখান থেকে নিচের দিকটা নামবো। মিউজিয়াম যেটা রয়েছে সেটা নিচের দিকটা, মানে এই এরিয়া থেকে বাইরে গেলে মিউজিয়াম রয়েছে। তো এখান থেকে দেখুন ভিউগুলো। এই পাশটা হয়তো রানীরা থাকতেন। এই ঘরগুলো পুরোই বন্ধ করা আছে, এখানে এন্ট্রি অ্যালাউড নেই। তো শুধু বাইরের থেকে দেখেই আমরা এবার নিচের দিকে নেমে বেরিয়ে গেলাম। এভাবে এখান থেকে এবার মিউজিয়ামের সাইডে বেরোনোর রাস্তা আছে। তো রাজবংশের দ্বারা ইউজ করা লাস্ট যে কারটা, যে রাজবংশের যারা কোনো অ্যাক্সিডেন্ট, একটা বিরাট বড় নেপালে একটা ঘটনা হয়েছিল, এই অ্যাক্সিডেন্টে ওনারা মারা গেছিলেন। তো তাদের গাড়িটা এখানে অ্যাজ আ রিমেম্বার হিসেবে রাখা আছে, রাজারা যে গাড়িটা ইউজ করতেন। আর এই দেখুন এই এরিয়াটাও হচ্ছে এই দরবার স্কোয়ারেরই এরিয়া। গাড়িটার সামনে অনেকে ছবি তুলছিলেন, আমি ছবিটা নিইনি, শুধু বাইরের থেকে ভিডিওটাই নিয়েছি। এরপরে একটু ঘুরে দেখলাম সামনে, ওখানে একটা মন্দির রয়েছে। ওই মন্দিরটা নাকি বছরে একবারই খোলে, সপ্তমীর দিন আই গেস, বা নবমীর দিন, সেই একবারই খোলা হয়। তাছাড়া ওই মন্দিরে কেউ যেতে পারে না, ওই বছরে একবারই মায়ের দর্শন হয়। আমার ঠিক মন্দিরের নামটা মনে পড়ছে না, লোকালাইজরা বলছিল। ওখানে কিছু ভজন হচ্ছিল, মানে আরতির আওয়াজ পাচ্ছিলাম আমি, কিন্তু যেহেতু ওখানে অ্যালাউ নেই বললো, কেউ যেতে পারে না, ওই ঠাকুরের মুখও দেখা যায় না, পুরো দরজা বন্ধ থাকে। রাজবংশেরই মন্দির। এবার আমি ওখান থেকে মিউজিয়াম ঘুরে আবার ভেতরের দিকে এলাম। মিউজিয়ামের ভেতরে যেহেতু ক্যামেরা ভিডিও কিছুই অ্যালাউ ছিল না, তো আমি কোনো কিছুই নিতে পারিনি। এরপরে আমি আবার ঘুরে ঘুরে দেখলাম, যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম, আমার জন্য একটা অ্যাট্রাক্টিভ ছিল, একাও ছিলাম, অনেক সময় ছিল, তাই আমি পুরো এরিয়াটা ভালো মতো ঘুরে ভালো মতো ভিডিও নিয়ে, কারণ বারবার তো আর সব জায়গা যাওয়া হবে না, তাই সুন্দর করে ভিডিও নিয়ে আমি মন ভরে ঘুরে দেখছিলাম, যাতে আপনাদের সাথে একটু ডিটেলস শেয়ার করতে পারি।
যে আপনারা গেলে আপনারা কী দেখবেন, কীভাবে এনজয় করবেন, পুরো আপনাদের কাছে, বা যেতে না পারলেও আপনারা আমার ভিডিও থ্রু দিয়ে দেখতে পারবেন। এরপরে আমি ওখানকার লোকাল ড্রেস, নেপালি ড্রেস পরে, কোনো স্পেশাল কমিউনিটি ড্রেস, নেপালির মধ্যে প্রচুর রকমের ড্রেস হয় কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস, কিন্তু আমার যেহেতু এই কালারটা খুব পছন্দ হয়েছে, এই ড্রেসটা আমি পরলাম। তা আই গেস লেপচা ড্রেস বা কিছু বললো। তো আমি কিছু ছবিও নিয়েছিলাম। এবার অন্য ট্যুরিস্টরাও আমার সাথে ছবি নিয়েছে, ভালোই লেগেছিলো। এরপরে আমি ওখান থেকে বেরিয়ে, এটা হচ্ছে মিউজিয়াম বা ওই ফোর্টের ইটালিয়ান ওয়ার্ক করা একটা মহল আছে, সেদিক দিয়ে আমি বেরোলাম। বেরিয়ে ছবি নিয়েছি, এখানে কোনো রকম ভিডিও অ্যালাউ ছিল না, শুধু ছবিই নিয়েছি। এরপরে আমি ওখান থেকে এক্সিট করে বাইরে বেরোলাম। এই দেখুন, এটা হচ্ছে দরবার স্কোয়ারের পেছন দিকটার এরিয়া, মানে সামনের দিক বলতে পারেন। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু ওদেরই এরিয়া, ওটা ইটালিয়ান ডিজাইন করা আছে। আর সামনের এই মন্দির, তো অনেক মন্দির রয়েছে। হনুমান ঢোকা বলে এই জায়গাটাকে হনুমান ঢোকাও বলে, এখানে মন্দির রয়েছে। এরপর আমি চলে এলাম একটু মার্কেটিং সেকশনে। তো দরবার স্কোয়ার ঠিক সামনের দিকটাই এই ধরনের দোকান, প্রচুর দোকান রয়েছে, যেখানে খুব সুন্দর সুন্দর কানের দুল, চুড়ি, ব্রেসলেট, আরও ডেকোরেশন আইটেম, এগুলো সব বিক্রি হচ্ছিলো। তো অনেক দোকান রয়েছে দেখুন, একদম দরবার স্কোয়ার ঠিক তার সামনের দিকটা ওপেন এরিয়াতে। তো দেখুন কি সুন্দর সুন্দর এখানে ডেকোরেটিভ আইটেম, ডেকোরেটিভ পিসেস রয়েছে। আর পাথরের জিনিস তো খুব সুন্দর রয়েছে। তো আমি কিছু কিনিনি, কিন্তু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম। তো খুব সুন্দর সুন্দর পাথরের জিনিস পাওয়া যায়, ব্রেসলেট, ভালো কোয়ালিটির ব্রেসলেট পাওয়া যায়। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি, একটু বার্গেন করতে হয়, কিন্তু খুব সুন্দর আর ভালো। তো আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন, একটু বার্গেনিং করে নেবেন। আমার যেহেতু বার্গেনিং পাওয়ার খুব কম, তাই আমি আর কিছু কিনিনি, জাস্ট আপনাদের জন্য ভিডিওটা করেছি। আর এখানে যেটা আমাদের এই মেডিটেশন বাউল বলে, যেটা খুব সুন্দর একটা উডেন দিয়ে পেতলের একটা বাটির মধ্যে একটা করলে সুন্দর একটা সাউন্ড বেরোয়, যেটা আপনি যখন কোনো ধ্যানে বসবেন সেটা কাজে দেবে। তো এটাও পাওয়া যাচ্ছিলো। এগুলোর দামও আমি এখানে জিজ্ঞাসা করিনি, কিন্তু পরে কোনো দোকানে জিজ্ঞাসা করাতে এগুলো 1500 2000 এরকম প্রাইস বলছিল। এরপরে দেখুন এই ধরনের সাজানোর জিনিস কিন্তু আমি প্রচুর জায়গায় দেখেছি, ঠিক আছে। এরপরেই আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে হোটেলের পথে বেরোলাম। অনেকটাই দূর ছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখব। যতক্ষণ ঘুরে দেখবো না, আমি এরিয়া বুঝতে পারবো না, আমি এনজয় করতে পারবো না। তাই আমি পুরো মার্কেটের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ফিরেছি। আর হাঁটতে হাঁটতে এসে হোটেলের প্রায় কাছাকাছি এসে আমি একটা জায়গা পেলাম, গলির মধ্যে দিয়ে দেখি একটা সুন্দর পাগোডা, বুদ্ধিস্টদের কোনো বৌদ্ধ স্তূপ টাইপের একটা কিছু দেখতে পেলাম। তো ভাবলাম চলুন, যে এত কিছু যখন দেখা হলো, তাহলে এটাই বা বাদ যায় কেন। তো চলে গেলাম তার কাছে। তো আমি ঠিক জানি না এটার নাম কি, কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলল ওটা লোকাল কোনো বুদ্ধিস্ট টেম্পলের নাম বলল, কিন্তু স্টাইলটা দেখুন খুব সুন্দর। এখানকার একটা ফেমাস বুদ্ধ স্তূপের মতনই দেখতে, ওই টাইপেই করা। আর এখন প্রায় সন্ধে সন্ধে নেমে গেছিলো। এরপর আমি এই জায়গার পরে আমি চলে এসেছিলাম সোজাসুজি হোটেলে। এত টায়ার্ড হয়ে গেছিলাম, রাতে নেপালি থাকালি খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। বাই বাই, গুড নাইট।